নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া চলে এসেছি একটা নতুন ব্লগের সঙ্গে। আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছি। আর এখানে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর আলুর তরকারি। তারপর রুটি আর আলুর তরকারি খেয়ে শিনু কিন্তু এই যে বসে গেছে পড়তে। শিনু এখানে পড়ছে আর এবারে আমি গিয়ে দুপুরের রান্নাবান্নাটা সেরে নেব। আর শিনু দেখেছেন একা একা কি সুন্দর মন দিয়ে পড়ছে। এটা কিন্তু একদমই ঠিক না, মানে এখানে জাস্ট ভিডিও করছি সেই জন্য কিন্তু ও পড়ছে। আমি এখানে না থাকলে একদমই পড়বে না। এই যে চলে এসেছি এবারে দুপুরে রান্না করতে। আর আজকে রান্না করব আগের দিন পুকুর থেকে যে চিতল মাছটা ধরেছিল সেইখান থেকে কিছুটা অংশ এই যে আমি রান্না করছি। এখানে কিন্তু আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি। যেহেতু আমি শিনু আর আপনাদের দাদাভাই রয়েছি সেই জন্য 3 পিস মাছ এখানে নুন আর হলুদ মাখিয়ে বেশ কিছুটা সময় রেখে দিয়েছিলাম, যাতে করে মাছের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে। তারপরে যে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি আর এবারে 2 টুকরো মাছ দিয়ে এই মাছটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। একবারে বেশি মাছ দিইনি, কারণ এই মাছগুলো না ভেঙে যেতে পারে, সেই কারণে কিন্তু 2 পিস মাছ বেশ সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। আর এই মাছ থেকে একটা আঁশ গন্ধ লাগে, সেই জন্য মাছগুলো না কিন্তু বেশ কড়া করে আমি ভেজে নেব। অল্প ভাজলে আমার খুব একটা ভালো লাগে না। আর এই মাছটা যেহেতু আমি আলু দিয়ে রান্না করব, তাই আলুগুলো না লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এইগুলো না বেশ লাল লাল করে এবারে ভেজে নিচ্ছি। আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে কিন্তু এটা বাদ দিয়ে দিতে পারেন। এখানে দেখুন আলুগুলো না কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে কড়াইতে যে তেল ছিল সেই তেলেই না আর একটু তেল দিয়ে দিয়েছি। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আর অল্প করে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। আর তেজপাতাটাকে না আমি 4টে টুকরো করে দিয়েছি। এইবারে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। মানে এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম আর সেই পেঁয়াজটাও দিয়ে নিলাম। এবার এই পেঁয়াজটাকে না বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় সেই কারণে কিন্তু আমি লবণটাও দিয়ে দিচ্ছি। আমি সবসময় কিন্তু এরকম করেই পেঁয়াজ ভাজি, মানে পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দিলে এতে করে পেঁয়াজটা কিন্তু বেশ তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। এখানে দেখুন পেঁয়াজ কিন্তু বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, একদম অনেকটা বেরেস্তার মতো। আর এইবারে দিয়ে দিলাম একটা বাটা মশলা, যার ভেতরে রয়েছে আদা রসুন, রয়েছে গোটা জিরে আর রয়েছে গোটা ধনে। একটু লঙ্কাও দিয়ে দিয়েছি, মানে শুকনো লঙ্কাটাও বেটে নিয়েছি। আর মশলাটা যেহেতু একটুখানি সেই জন্য কিন্তু মিক্সিতে খুব একটা ভালো বাটা হয় না, সেই জন্য বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে তারপরে বেটে নিয়েছি। মানে মশলা কম তো একটু জল দিলে মশলাটা বেশ ভালো করে বাটা হয়। এবারে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাটাকে না খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর মশলা তো সবসময় আমি ঢেকে ঢেকেই কষাই, সেই জন্য এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেব। তারপরে কিন্তু মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে যাবে। এখানে দেখুন মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসছে, কারণ মশলার উপর থেকে বেশ সুন্দর তেল বেরোতে শুরু হয়ে গিয়েছে। এইবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। না, আলুটা দিয়ে মশলাটা আর একটু সময় কষিয়ে নেব, এতে করে কিন্তু আলুটা বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার কারণে ঝোলের সময় কিন্তু অল্প জল দিলেও ঝোলটা বেশ সুন্দরই থাকবে। এবারে দেখুন আবারও ঢাকা দিয়ে দিয়ে এই মশলাটাকে কিন্তু আরও খুব সুন্দর করে কষিয়ে নেব, মানে একদম শুকনো শুকনো করে নেব। এখানে দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর এইবারে আর ঢাকবো না, এবারে ঢাকা খুলে ওই 1 থেকে 2 মিনিট মতন আর একটু কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আলুটাও বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমার মশলা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। আর এইবারে দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম জল। এখানে অবশ্যই করে গরম জলেরই ব্যবহার করতে হবে, কারণ আলুটা যেহেতু আগে থেকেই সিদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য গরম জল দিলে পারে এতে করে অল্প সময় তরকারিটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তরকারিতে সবসময় এরকম গরম জল ব্যবহার করলে এতে করে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো হয়। এবারে ঢাকা দিয়ে দিলাম আর খুব সুন্দর ফুটে উঠলে এবারে ভেজে রাখা মাছগুলো না দিয়ে দেব। দেখেছেন এখানে কিন্তু অল্প জল দিয়েছি, তাতেই কিন্তু অনেকটাই ঝোল হয়ে গিয়েছে। আর আলুটা যেহেতু আগে থেকে অনেকটা সিদ্ধ রয়েছে, আর একটু ফোটালেই এই তরকারিটা রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে আর কিছুটা টাইম ফুটিয়ে নেব। আর এখানে দেখুন মাছের ঝোল কিন্তু আমার পুরোপুরি রেডি। এবারে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিও ছড়িয়ে দেব। আর ঝোল অবশ্যই নিজেদের পছন্দ অনুসারে বাড়িয়ে অথবা কমিয়ে রাখতে পারেন। আর এখানে যেহেতু আমি ভাত দিয়ে খাবো সেই জন্য ঝোলটা একটু বেশি রেখেছি। আর ধনেপাতা কুচিটাও দিয়ে দিয়েছি। এবারে আর কিছুটা টাইম ঢাকা দিয়ে রাখবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই চিতল মাছের ঝোল, মানে আলু দিয়ে পাতলা ঝোল আর কি। কালারটা দেখেছেন খুব সুন্দর হয়েছে কিন্তু। আর সবশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, যাতে করে মানে ফ্লেভারটা খুব ভালো আসে।
এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন একটু রেখে দেব, যাতে করে মানে মশলার ফ্লেভারটা খুব ভালো মতন মাছের ভেতরে ঢুকে যায়। এখানে দেখুন মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে। সত্যি খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এবার এখানে বসিয়ে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ, কারণ আর রান্না করব মুসুর ডাল দিয়ে ঝিঙা, মানে ঝিঙা ডাল আর কি। এখানে ডালটাকে একটু গোটা গোটা রেখে সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে কিন্তু ঝিঙেটাকেও ডুমু করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে এখানে কিন্তু ঝিঙে ডালটা আমার রেডি হয়ে গিয়েছে। এই ডালটা খেতে সত্যি কিন্তু ভীষণই ভালো লাগে। মানে এই রেসিপি যদিও আমি এখনও শেয়ার করিনি, কিন্তু এই ঝিঙা ডাল খেতে অসাধারণ লাগে। এটা চাইলে কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে নিয়েছিলাম, আর বিকালের দিকে এবারে ভাবছি যে আপনাদের এই সবজি বাগানটা একটু ঘুরে দেখিয়ে দিই। মানে এর আগে ফুলের বাগান যেদিন দেখিয়েছিলাম সেই দিন বলেছিলাম যে সবজি বাগানটা অন্য একদিন ঘুরিয়ে দেখাবো, সেজন্য আজকে চলে এসেছি সবজি বাগানটা একটু ঘুরিয়ে দেখাতে। এখানে কিন্তু মানে শীতের বিভিন্ন ধরনের সবজি রয়েছে। মানে শীত যেহেতু এখন শেষের মুহূর্তে, সেই জন্য সবজিও কিন্তু এখন শেষের দিকে। তাও চলুন আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই যে এই বাগানে ঠিক কী কী আরও সবজি হয়েছে, আর সেগুলো না কত সুন্দর হয়েছে। আর এখানে দেখুন একটা বড় জামরুল গাছ রয়েছে, আর এখানে কিন্তু টোটালি 3টে জামরুল গাছ আছে। আর এই গাছগুলো নয় মানে জামরুল যে টাইমে হয় তখন কিন্তু ভীষণ পরিমাণে জামরুল হয়, একদম সাদা হয়ে থাকে। আর এই যে দেখুন বাঁধাকপিগুলো না, এখানে কিন্তু বেশ অনেক কটা বাঁধাকপি খাওয়া হয়ে গিয়েছে, আর বেশ অনেকগুলো নাই রয়েছে, মানে বিভিন্ন ধরনের সবজি আর কি। আর এই যে এখানে রয়েছে ব্রকলিও প্রায় অনেকগুলো নাই খাওয়া হয়ে গিয়েছে, আর অল্প কিছু হয়তো আছে। এর সামনে যতটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ব্রকলি লাগানো। আর এই ব্রকলি খেতে শিনু কিন্তু ভীষণই পছন্দ করে, মানে ফুলকপির থেকেও এই ব্রকলিটা খেতে ও বেশি পছন্দ করে। আর এবারে চলে এসেছি মটরশুঁটির খেতে। দেখুন শিনু কিন্তু এসেই মটরশুঁটি মানে তোলা শুরু করে দিয়েছে, কারণ মটরশুঁটি তুলতে ওর বেশ ভালো লাগে। এখানে দেখুন মটরশুঁটি লাগানো রয়েছে, আর মটরশুঁটিগুলো না বেশ সুন্দর হয়েও যায়। আর তার পাশে রয়েছে একটা শাক, এটা জানি না কি শাক, মানে নামটা ঠিক এখানে লেখা নেই। মানে প্রতিটা সবজিতেও তো নাম লেখা রয়েছে, কিন্তু ওইটা কি শাক তার নাম লেখা নেই। আর এই যে এখানে রয়েছে শসা, মানে শসা গাছে সবে কিন্তু খুব সুন্দর ফুল এসছে। সব মানে অনেক শসাই হবে, এখনো শুধু ফুল এসছে। তারপরে এই যে লাউ গাছে লাউ হয়েছে দেখতে পাচ্ছেন, বেশ বড় বড় সাইজের 2টো লাউ হয়েছে, আর মানে সবে ফুল আসছে, আর 2টো বেশ বড় হয়ে গিয়েছে। এখানে দেখুন বেশ অনেক মানে 3-4 জায়গায় লাউ গাছ লাগানো রয়েছে। মানে এখানে তো অনেক সবজি চাষ হয় না, জাস্ট ঘরোয়া খাওয়ার জন্য অল্প কিছু সবজি চাষ হয়। এখানে মনে হয় 3 থেকে 4 জায়গায় হয়তো লাউ গাছ লাগানো রয়েছে, আর লাউ গাছে কিন্তু বেশ সুন্দর ফুল এসছে। আর এই যে এখানে রয়েছে ফুলকপি, দেখেছেন। আর ফুলকপিগুলো না মানে জল দেওয়া হয়নি আজকে যেহেতু, সেই জন্য কিন্তু অনেকটাই মানে নেতিয়ে পড়েছে। অন্য সময় কিন্তু একদম টাটকা থাকে, আর এখন যেহেতু মানে জল দেয়নি সেই জন্য কিন্তু এরকম মনে হচ্ছে যে একটু শুকিয়ে গিয়েছে। এইটা মানে পুরোটাই ফুলকপির জমি। এরপরে এই যে চলে এসেছি টমেটোর খেতে। মানে টমেটো কিন্তু ভীষণ পরিমাণে হয়েছে, এক একটা গাছ একদম ভর্তি করে টমেটো হয়েছে, দেখতে পাচ্ছেন। মানে নিচে উপরে সব জায়গায় একদম টমেটো থোকা হয়েছে। আর গাছগুলো না একদম গড়িয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু এরকম দড়ি দিয়ে খুব সুন্দর করে কিন্তু বেঁধে রেখেছে। মানে এত টমেটো হয়েছে গাছগুলো না একদম মাটিতে শুয়ে যাচ্ছে। এই দেখুন, দেখেছেন যে একটা গাছে কেমন থোকা টমেটো হয়েছে। এইরকম কিন্তু প্রতিটা গাছে মানে গাছ ভর্তি করে একদম টমেটো হয়েছে। আর এবারে দেখুন হালকা হালকা কিন্তু এদিকে টমেটো পাকতেও শুরু হয়ে গিয়েছে। মানে কাঁচা টমেটো খুব একটা ভালো লাগে না, ওই পাকা টমেটোর চাটনিটাই বেশ ভালো লাগে। এখানে কিন্তু মানে টমেটোটা বেশি হয়, মানে অন্যান্য সবজি যেমন না হয় তার থেকে কিন্তু টমেটোটা প্রচুর পরিমাণে হয়। আর এই যে এখানে দেখুন বেগুন গাছেও খুব সুন্দর ফুল হয়েছে। মানে এখনও বেগুন খুব একটা হয়নি, কিন্তু বেগুন গাছে খুব সুন্দর ফুল এসেছে। আর গাছগুলো নাও দেখেছেন কি সুন্দর হয়েছে। আর এইখানের মানে সবজিতে কিন্তু খুব একটা বেশি সার ব্যবহার হয় না, মানে অল্প সারেই যেরকমটা হয় সেরকমই। আর এই যে গাছ ভর্তি একদম সবেদা রয়েছে, মানে সবেদাগুলো না বাইরে থেকে একটু বোঝা যায় না, কিন্তু গাছের ভেতরে মানে ছোট ছোট সবেদা একদম ভর্তি হয়ে থাকে। আর এই সবেদা খেতে না আমার একদমই ভালো লাগে না, সেজন্য সবেদা হলো কি না মানে সেদিকে আমার কোনো খেয়াল থাকে না। মানে যেহেতু খেতে ভালোবাসি না সেই জন্য তার খেয়ালও থাকে না। আর এই যে এদিকে রয়েছে লঙ্কা গাছ, লঙ্কা গাছেও কিন্তু বেশ সুন্দর লঙ্কা হয়েছে। মানে অল্প কটাই গাছ, কিন্তু গাছে কিন্তু বেশ সুন্দর লঙ্কাও হয়েছে, দেখেছেন। মানে এখানে মোটামুটি সব সবজিই আছে, কিন্তু অল্প অল্প। আর এই যে এখানে রয়েছে বিনস গাছ। আর মানে বিনস গাছে যেহেতু অনেক দিন আগে থেকেই বিনস হচ্ছে, এখন খুব একটা বিনস নেই, ওই একটা দুটো গাছে হয়তো রয়েছে, কিন্তু বিনসে মানে এক সময় অনেক বিনস হয়েছিল।
আর এই যে এদিকে রয়েছে ধনেপাতা। আর ধনেপাতা তো অনেক দিনই থাকে, মানে অনেক দিন থেকেই হচ্ছে, আর এখনও কিন্তু বেশ অনেক দিনই চলবে। মানে ধনে গাছে ফুল অল্প অল্প আসছে। আর এই যে এদিকে রয়েছে মূলো গাছ। মূলো গাছের মূলোটা আর খাওয়া হয় না, এর কিন্তু শাকটাই মানে মাঝে মাঝে 1-2 দিন খাওয়া হয়। আর এখানে কিন্তু বড় বড় তেজপাতা গাছও রয়েছে। এখান থেকে কিন্তু আমার তেজপাতা কেনা লাগে না, এই গাছ থেকেই তেজপাতা কিছুটা পেড়ে রোদে শুকিয়ে নিলেই মানে ঘরেই তৈরি করে নিই তেজপাতা। আর তার পাশে রয়েছে এখানে সজনে গাছ। আর এখনও কিন্তু সজনে গাছে বেশ সুন্দর ফুলও আসতে শুরু হয়ে গিয়েছে, মানে ফুল 2-1টা কিন্তু পড়েও যাচ্ছে নিচে। মানে সজনের ফুল খেতেও আমরা ভীষণ পছন্দ করি, মানে যখন বেশি ফুল পড়বে তখন কিন্তু কুড়িয়ে নিয়ে যাব। আর এই যে এখানে রয়েছে গাজর গাছ। গাজর গাছে মানে ছোট ছোট গাজর হয়তো খুব একটা বেশি আমরা এখান থেকে নিই না, ওই বাজার থেকেই নিয়ে আসি, এখান থেকে হয়তো মাঝে মাঝে 2-1টা নিলাম আর কি। আর এরপর সন্ধ্যা নাগাদ চলে এসেছিলাম শিনুর একটা ফ্রেন্ড বাড়ি। আর ওদের বাড়িতে এরকম একটা ডগি ছিল, এ কিন্তু দেখতে ভীষণই কিউট ছিল। আর এ না এতক্ষণ ধরে মানে অনেক খেলা করছিল, আর যেই আমি ফোনটা বের করলাম সেই কিন্তু একদম চুপ করে বসে আছে। আমি জিজ্ঞেস করতেই ওরা বললো যে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। মানে সত্যি এটা কত মানে অবাক, তাই না বলুন? মানে ও বুঝতে পারছে যে ক্যামেরায় আমার ছবি তুলছে, সেই কারণে বসে বসে বিভিন্নভাবে পোজ দিচ্ছে। আপনারা একটু ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ও কি সুন্দর সুন্দর পোজ দেয়। মানে ও ভাবছে যে ওর ছবি তুলছি, সেই জন্য এখন খেলা বন্ধ করে দিয়ে এখন মানে ছবি তোলার জন্য খুব সুন্দর পোজ করছে। তারপরে ভাবলো যে অনেকটা টাইম তো আমার সামনে ক্যামেরা ধরে রয়েছে, তাহলে চলুন মনে হয় এরা ভিডিওই করছে, সেই জন্য এখন একটু আবার খেলা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে কি ওর খাবারের প্যাকেট, আর সেই প্যাকেটটাই ও বারবার খুলে দেখার চেষ্টা করছে, যে ভাবছে ওর ভেতর মনে হয় খাবার আছে, সেজন্য বারবার ওটাকে মানে নিয়েই নাড়াচাড়া করছে। এখানে দেখুন কি সুন্দর পোজ দিচ্ছে ছবি তোলার জন্য, দেখেছেন? দারুণ না, তাই না বলুন? কি সুন্দর, তাই না? ওখান থেকে বাড়িতে এসে এখানে কিন্তু রাতের ডিনার আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আজকে করেছিলাম গোটা আলু আর মটরশুঁটি দিয়ে আলুর দম, আর সঙ্গে ছিল কড়াইশুঁটির কচুরি। মানে এই দুটো খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন যেহেতু ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে, সেই কারণেই কিন্তু এই ফ্রেশ মটরশুঁটি দিয়ে এই কড়াইশুঁটির কচুরিটা বেশ ভালো হয়। এখানে দেখতে পাচ্ছেন যে মানে কচুরির ভেতরে কি সুন্দর মানে কড়াইশুঁটির যে পুরটা রয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর করে ছড়িয়ে পড়েছে। আর খেতে সত্যি ভীষণই ভালো হয়েছিল, আপনারা চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন এবার রাতের ডিনারটা সেরে নিই, আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।